আজকের ভিডিওতে থাকবে আপনাদের ফেভারিট স্টক নিয়ে আলোচনা। সেই স্টকগুলো যেগুলো আপনারা গত সপ্তাহের ভিডিওতে কমেন্টে জানিয়েছেন এবং সবথেকে বেশি লাইক পড়েছে। অ্যাকচুয়ালি সবথেকে বেশি লাইক পড়েছে সেই কমেন্টগুলোই আমাকে নিতে হচ্ছে এবং সেই স্টক নিয়েই আজকে আমরা ফান্ডামেন্টাল ডিসকাস করব, টেকনিক্যাল নয়। টেকনিক্যাল দেখুন কম বেশি সবাই ডিসকাস করে, কিন্তু ফান্ডামেন্টাল যেটা স্টকের একটা ইম্পর্টেন্ট মেট্রিক এবং যেটা থেকে আমরা বুঝতে পারি যে সেই স্টকের মধ্যে কোনো রকম রেড ফ্ল্যাগ রয়েছে কিনা, এক্স্যাক্টলি সেরকম 5টা স্টক মানে যেখানে সবথেকে বেশি লাইক পড়েছে সেই স্টকগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং এর সাথে আমরা আজকে মার্কেট ভিউয়ে এটাও ডিসকাস করব যে নিফটি কি ফাইনালি বুল রান স্টার্ট করে দিয়েছে কিনা। আপনি বলবেন যে গত 2 সপ্তাহ ধরে তুই বুলরান বলছিস। মনে রাখবেন সবাই যখন আপনাকে বলেছিল যে মার্কেটের মধ্যে তাড়াতাড়ি অবস্থা হবে, মার্কেট ক্র্যাশ করবে, এর থেকেও বড় পতন হতে পারে, এরকম সেরকম মার্কেটে সব সেল করে দিন, সব স্টক বেচে দিন, যখন এই ধরনের নিউজ ছিল চারিদিকে, তখন আমি গত 2 সপ্তাহ আগে থেকে আপনাকে চিৎকার করে বলছি যে পতনের কথা একদম ভুলে যান, তৈরি হয়ে যান নতুন বুল র্যালির জন্য। এবার মার্কেট ফাইনালি লাস্ট 3-4টে ট্রেডিং সেশন ধরে ওই 200 EM এর খুব কাছ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক দেখাচ্ছে এবং বেশ কিছুদিন ধরে সাস্টেনও করছে। তাহলে মার্কেট কি ফাইনালি বুল র্যালি শুরু করেছে, কি এখন অবধি আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হতে পারে? ওয়েট করতে করতে কি আমরা ওয়েটার হয়ে যাব? চলুন এই সমস্ত ডিটেল ইন ডেপথ আপনার সাথে ডিসকাস করব এবং মার্কেটের এক্স্যাক্ট ভিউ আজকে আমি আপনার সাথে আলোচনা করব যে এটাই কি অপটিমাম ইনভেস্টমেন্টের সুযোগ নাকি আর কিছুদিন ওয়েট করা যেতে পারে। তো চলুন ইন ডেপথ অ্যানালাইজ করি। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা রেগুলার এই চ্যানেলের সমস্ত ভিডিওকে লাইকও করছেন এবং কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন আপনার এই একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। মনে রাখবেন যে যখন সবাই আপনাকে মার্কেটের ক্র্যাশের কথা বলেছিল তখন আমি আপনাকে ইনভেস্টমেন্টের সুযোগের কথা বলেছিলাম, সব থেকে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে আপনাকে বলেছিলাম এবং কেন সেটা বলেছিলাম সেটা হয়তো আজকে আপনি সেটা বুঝতে পারছেন। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের স্টক নিয়ে আজকে আমরা ডিসকাস করতে পারছি না তারা প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি আমি প্রচুর স্টকের রিকোয়েস্ট পেয়েছিলাম এবং সেখান থেকে এতগুলো বেশি স্টক ডিসকাস করা একটা ভিডিওতে সম্ভব নয়। তাই আমি সেই স্টকগুলো ডিসকাস করছি যেগুলোতে সবথেকে বেশি লাইক রয়েছে এবং আপনাদের মধ্যে যাদের আজকে স্টক এলো না বা আজকে স্টক নিয়ে ডিসকাস করলাম না, তারাও আজকের ভিডিওতে যান এবং কমেন্টে আপনার স্টকটা লিখুন যে আমি এই স্টক নিয়ে ডিসকাশন চাই বা এই স্টক নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস চাই। আমি যদি দেখি যে নেক্সট দিন সেই স্টকের মধ্যে সবথেকে বেশি লাইক পড়ছে, অ্যাকচুয়ালি লাইক কেন বলছি যে সবথেকে বেশি লাইক পড়ছে মানে কি ওই স্টকের মধ্যে হয় প্রচুর মানুষের ফেসে আছে আর না হয় প্রচুর মানুষের ইনভেস্টমেন্ট করে রেখেছে যে ওটার উপর কিউরিওসিটি রয়েছে মানুষের। তাই আমরা সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করবো যেটাতে প্রচুর মানুষের কিউরিওসিটি রয়েছে। তো চলুন আর সময় না নিয়ে আমরা স্টক রিলেটেড ডিসকাশন আগে মার্কেটের ভিউটা জেনে নিই যে এখন ইনভেস্টমেন্ট করার সুযোগ রয়েছে নাকি আমরা একটু ওয়েট করতে পারি। দেখুন এটা আমরা ইন্ডিয়া উইক্সের চার্ট ওপেন করে নিয়েছি। এই চার্টে দেখুন ইন্ডিয়া উইক্স এই মুহূর্তে ওই 12তে চলছে, মানে 12-এ রয়েছে। আর আমি এর আগেও বলেছিলাম যে ইন্ডিয়া উইক্স যদি ওই 12 থেকে 15-এর মধ্যে থাকে তাহলে খুব বেশি প্রবলেম নয়। যখন ইন্ডিয়া উইক্স 15 পার করবে তখন আমাদের একটা কসার সাইন আমরা দেখতে পারি, যেটা এখনও পর্যন্ত সেরকম প্রবলেম ইন্ডিয়া উইক্সের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছি না। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ইন্ডিয়া উইক্স কী জিনিস। তো ইন্ডিয়া উইক্স হচ্ছে মার্কেটের ভোলাটিলিটি ইন্ডেক্স, মানে ইন্ডিয়ান মার্কেট আগামী 1 বছরের মধ্যে কতটা পার্সেন্টেজ আপ ডাউন হতে পারে, মানে হয় নিচের দিকে গেলে কত পার্সেন্ট পড়বে, উপরের দিকে গেলে কত পার্সেন্ট পড়বে, এটা আমাদেরকে ইন্ডিয়া উইক্স বলে দেয়। এবার আমরা নিফটি চার্ট ওপেন করে নিয়েছি। দেখুন এর আগের দিন আমরা অ্যানালাইজ করে বলেছিলাম, আমি যদি চার্টটা একটু বড় করে দেখিয়ে দিই, এখানে বলেছিলাম যে এই যে বক্স প্যাটার্নে ছিল একটা চান্সেস ছিল যে বক্স প্যাটার্নের মিডল থেকে মার্কেট একটু বাউন্স ব্যাক করবে, যেটা কিনা এখানে এই লেভেলে আমরা দেখতে পেয়েছিলাম। কারণ মিডিলে ডারভাস বক্স 3 অনুযায়ী মিডিলে এক মধ্যে একটা বড় সাপোর্ট থাকে, কিন্তু এই সাপোর্টটা ফাইনালি এই রেড ক্যান্ডেলে ব্রেক করে এবং মার্কেট ফাইনালি এই যে এটা দেখতে পাচ্ছেন যেটা ইয়েলো কালার লাইন সেটা 50 EM, তো 50 EM কে ব্রেক করেছিল। তারপরে গ্রিন কালারের লাইনটা হচ্ছে 100 EM আর এর নিচে যে ব্ল্যাক কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 EM। তো আমি বলেছিলাম 100 EM কেও ব্রেক করে নিচে যাচ্ছে এবং বক্সের নিচে যাচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। কিন্তু দেখুন নিফটি লাস্ট কয়েকটা ট্রেডিং সেশনে এই বক্সের নিচে কিন্তু এসেছিল, আসার পরেও এই দেখুন গ্রিন ক্যান্ডেলে কিন্তু মার্কেট আবার কিন্তু উপরে চলে যায়, মানে একটা বড় রকম বাউন্স ব্যাক দেখায় এবং ছোট এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে একটা ছোট্ট বেস বানাচ্ছে। আর আমরা যদি লক্ষ্য করি এই 200 EM সাপোর্টের কথা আমি বারবার বলেছিলাম যে ওই 24,200 লেভেল মোটামুটি 200 EM রয়েছে, আমি বলেছিলাম ±200 পয়েন্ট। এবার আপনি বলবেন যে না ওটা তো 24,300 থেকে ঘুরে যাচ্ছে। দেখুন 150 পয়েন্টে এমন কোনো এফেক্ট নেই, এগুলো মাইনার ইম্প্যাক্ট। 150 পয়েন্ট ধরবে না, এক্স্যাক্ট কোনো পয়েন্ট হয় না যে কোন লেভেল থেকে মার্কেট ঘুরবে, এটা কেউ বলতে পারে না, ভগবানও বলতে পারে না। তো বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি 200 EM এর কাছে থেকেই ঘুরে যাচ্ছে। আমি দেখুন 200 EM-তে এর আগে একটা দাগও দিয়ে রেখেছিলাম, একটা ট্রেন্ড লাইনও দিয়ে রেখেছিলাম যে 24,200। আর আমি বলেছি আলটিমেটলি এটাও যদি ক্রস করে একটু নিচে যায় বা এইখানে যদি ক্রস করে নিচে আসে তাহলেও কিন্তু আলটিমেট সাপোর্ট কিন্তু 23,900, কারণ এইখানে আমরা দেখতে পেয়েছেন মার্কেট মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে। যারা আগের ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন যে আমি কী বিষয়ে ডিসকাস করছি।
তো এই মুহূর্তে মার্কেট আমাদেরকে কী দেখাচ্ছে, আমি যদি এই দাগগুলোকে একটু সরিয়ে নিই, আমরা এই মুহূর্তে মার্কেটের মধ্যে কী দেখতে পাচ্ছি যে মার্কেট এই বক্স প্যাটার্ন থেকে নিচে ব্রেকডাউন দিয়েছিল অবশ্যই, কিন্তু ফাইনালি মার্কেট কিন্তু আবার এই বক্সের উপরে গিয়ে ট্রেডিং করছে, মানে বক্সে ঢুকে গেছে ফাইনালি, যেটা কিন্তু একটা ভালো সাইন। আর আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এর উপরে একটা বেস তৈরি করছে। এবার আমরা কি করবো এখন, এবার আমরা যদি ইএমএগুলোকে লাগিয়ে নিই এই চার্টের মধ্যে, দেখুন মার্কেট বুলিশ কখন হবে, আমি এই ড্রয়িংগুলোকে রিমুভ করে দিয়েছি। এবার দেখুন মার্কেট খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলটাকে বড় একটা রিজেকশন আছে। তো মার্কেটকে ফাইনালি এই রেড ক্যান্ডেলের উপরে গিয়ে একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিতে হবে। যদি মারুবোজু ক্যান্ডেল হয় তো বেস্ট, আর যদি মারুবোজু ক্যান্ডেল না হয়, মানে এই ধরনের যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে খুব বেস্ট, আর যদি এরকম না হয় তাও একটা প্রপার গ্রিন ক্যান্ডেল হতে হবে যার উপরে ক্লোজিং দিতে হবে। আর এর উপরে দেখুন একটা 50 এম এর রেজিস্ট্যান্স, নর্মালি 50 এম এ প্রথমবার সাপোর্টের মতো কাজ করে, কিন্তু পরে যখন ওই 50 এম এ থাকে তো সেই 50 এম এ কিন্তু মার্কেটকে আবার রিজেকশন করে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। তো আমাদেরকে দেখতে হবে যে 50 এম একে ক্রস করে যেন মার্কেট উপরে ওঠে। আলটিমেট কখন বুঝবেন যে মার্কেট বুল র্যালিতে চলে গেছে, মার্কেট যখন 50 এম এর উপরে থাকবে। যে কোনো ইন্ডেক্স যখন তার 50 এম এর উপরে থাকে তখন আমরা এটা ধরে নিতে পারি যে সেটা বুল র্যালিতে রয়েছে। দেখুন আপনাকে অনেকে বলবে যে 200 EMA থাকলে বুল র্যালির উপরে রয়েছে, এটাও ভুল কিছু নয়। লং টাইমের জন্য 200 EMA থাকলে বুল র্যালির উপরেই থাকে বলে আমরা ধরি, কিন্তু আলটিমেটলি আপনি যদি সুইং ট্রেডিং করেন বা প্রপার একটা ইনভেস্টমেন্ট করেন, বা আপনি ভাবছেন যে মার্কেট কি র্যালি করতে লেগেছে, কনফার্মেশন চান আপনি, যারা কনফার্মেশনের জন্য ওয়েট করছেন তারা 50 EMA দেখতে পারেন। এবার আপনি বলবেন এই ওয়েট করতে করতে তো ওয়েটার হয়ে যাব। যারা গত দিনের ভিডিও দেখেছেন, গত সপ্তাহের ভিডিও দেখেছেন, তার আগের সপ্তাহের ভিডিও দেখেছেন, তারা অলরেডি একটা ভালো লেভেলে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন এবং তারা এখন প্রফিট এনজয় করছেন। এবং যারা এখন অবধি কনফার্মেশনের জন্য ওয়েট করছেন তাদের জন্য বলছি যে দেখুন মার্কেট তো একটা ভালো লেভেল দিয়েইছে, আপনি চাইলে এখনও ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু যদি কনফার্মেশনে চান তাহলে আলটিমেটলি এই লেভেলের উপরে যেন মার্কেট ক্লোজ দেয়। মার্কেট ফাইনালি একটা বেস বানিয়ে দিয়েছে, সাপোর্ট নিয়ে নিয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। যারা এখনও অবধি ক্লিয়ার নয় যে না আমরা কনফার্মেশনই চাই, যে যখন মার্কেট বুল র্যালিতে চলে যাবে কনফার্ম, তুমি বলে দাও যে কনফার্ম কবে থেকে, তো কনফার্ম 50 EMA কে ব্রেক করে উপরে যেতে হবে। এই রিজেকশনটা একটা ভালো রিজেকশন আছে, এটাকেও ব্রেক করে উপরে যেতে হবে, এবং তারপরে যদি এটাকে ব্রেক করে উপরে যায় খুব পসিবিলিটি হাই যে 50 EMA কে ব্রেক করে দেবে মার্কেট, কারণ এখানে মার্কেট স্ট্রেংথ পেয়ে যাবে। কারণ এত বড় একটা রেড ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন, এটার উপরেও যখন মার্কেট একটা এর উইকের উপর ক্লোজিং দিয়ে দেবে না, তখন মার্কেট দেখাবে স্ট্রেংথ শো করবে, মানে বায়ার্সরা স্ট্রেংথই হয়ে যাবে এই টাইমে। তো খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে। তো কনফার্মেশনের জন্য যারা ওয়েট করছেন তারা 50 EMA দেখতে থাকুন। যখনই 50 EMA এর উপরে ক্রস করে উপরে যাবে এবং এই রেড ক্যান্ডেলের উপরে যাবে তখন তারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যারা অলরেডি ভ্যালু জোনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান তো তাদের জন্য সুবর্ণ সুযোগ, অপরচুনিটি রয়েছে। নিফটি ওই 24,200 কাছ থেকেই ঘুরে যাচ্ছে, তো ভালো লেভেল। এখানেও যদি আপনি করেন, দেখুন এরপরেও যদি মার্কেট একটু পড়ে যায় তাতেও খুব বেশি টেনশন করার কথা নয়, কারণ ধরুন মার্কেট পড়লে এর থেকে বেশি পড়ার প্রবাবিলিটি খুব বেশি নেই। দেখুন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার মধ্যে একটা মিটিং চলছে, ডিল হচ্ছে, তো তাদের মধ্যে কোনো রকম ডিল ফাইনালাইজ এখন অব্দি হয়নি, তো এই জিনিস চলতে থাকবে। সো আমরা কে কবে কার সাথে ডিল করলো না করলো এই নিয়ে ভাববো না, নিউজে বেশি দেখা বন্ধ করে দিন। এত বেশি নিউজ দেখলে কনফিউজ হয়ে যাবেন আপনি। তো আলটিমেটলি মার্কেটে যখন সবথেকে খারাপ সময় তখন ইনভেস্টমেন্ট করার টাইম। বারবার আমি আপনাকে বলছি সবথেকে খারাপ সময় ইনভেস্টমেন্ট করুন। আর আপনি যদি, আমি এর আগে বলেছিলাম যে ডাউ জোন্সের চার্টের দিকে বিশেষ নজর রাখুন, তো আমি যদি ডাউ জোন্সের চার্টটা দেখাই, দেখুন ডাউ জোন্স এখানে মাল্টিপল টাইম রিজেকশন নিয়েছিল। আমি বলেছিলাম কি যে ডাউ জোন্স যদি এই লেভেল থেকে একবার উপরে যায়, ডাউ জোন্স দেখুন একদম টপ লেভেলে রয়েছে, বারবার মানে 1 2 3 4 5 টাইমস রিজেকশন। আর আমি বলেছিলাম এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পারি তাহলে কিন্তু ভুলে যান কে কি ট্যারিফ চাপালো না চাপালো, ডাউ জোন্স যখন পজিটিভ হয়ে যাবে ইন্ডিয়ান মার্কেটও অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে, কারণ ইউএস মার্কেটকে ইন্ডিয়ান মার্কেট নর্মালি ফলো করে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা দেখতে পেয়েছি। আর তাই ডাউ জোন্সের দিকে বিশেষ নজর দিন। ন্যাসড্যাক যদি আপনি চেক করেন তাহলে দেখতে পাবেন যে ন্যাসড্যাক অলরেডি অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, তো খুব বেশি প্রবলেম নেই। গোল্ড রিসেন্টলি একটু কারেকশন দেখিয়েছে, 1 লাখের উপরে গোল্ড চলে গেছিলো, তো এখনও পর্যন্ত বলবো যে গোল্ড খুব হায়ার ভ্যালুয়েশনে রয়েছে, খুব বেশি ইউফোরিয়া ক্রিয়েট হয়ে গেছে। গোল্ড নিয়ে মাথা ব্যথা করার একদম দরকার নেই। যারা গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট আগে করেছেন তারা প্রফিট এনজয় করুন, কিন্তু এখন নতুন করে ইনভেস্টমেন্টের সুযোগ আমি দেখতে পাচ্ছি না গোল্ডের মধ্যে। আর ইউএসডি আইএনআর সম্পর্ক যেটা একমাত্র প্রবলেমেটিক আমার প্রথম দিন থেকে মনে হচ্ছে যে এটা দেখুন টপে রয়েছে, মানে এখন 87 টাকার উপরে চলে গেছে, $1 ইজ ইকুয়াল টু 87 টাকার উপরে, আর সেই টপেই কিন্তু ট্রেড করছে। এটাকে একটু নিচে নামা খুব বেশি প্রয়োজন, মানে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য খুব বেশি প্রয়োজন। রিজন কি দেখুন,
এফআইআই আপনি যদি রিসেন্টলি ডেটা দেখেন, এফআইডিআই ডেটা যদি আপনি চেক করেন, তো দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট ট্রেডিং সেশনেও দেখুন এফআইআই সেল করেছে। কত সেল করেছে? 1900 কোটি টাকা সেল। আপনি যদি লাস্ট 4-5 দিন দেখেন 1200 কোটি টাকা সেল, 3000 কোটি টাকা সেল, এরপরে 3600 কোটি, 1900 কোটি এরকম সেল করেছে। আর মান্থ এন্ডে কত সেল করেছে? 24,000 কোটি টাকা সেল করেছে ওভারঅল। মানে এই মান্থের 14 তারিখ অব্দি লাস্ট যে ট্রেডিং সেশন ছিল সেটা 14,000 কোটি টাকা সেল করেছে, যেখানে ডিআই 55,000 কোটি টাকার পারচেস করেছে। এই জন্য কিন্তু মার্কেট টিকে আছে। ডিআই বলতে কারা? যারা মিউচুয়াল ফান্ড রয়েছে বা বড় বড় ইনভেস্টার যারা রয়েছে তারা। তো বিষয় হচ্ছে যে দেখুন আলটিমেটলি এফআইআইকে বাইংয়ে আসতে হবে। এবার কেন সেলিং করছে? সেলিংয়ের পিছনে রিজন আছে। এই আপনি ডলার ইন্ডেক্স ওই দেখেন, আলটিমেটলি যদি তারা ইনভেস্টমেন্ট থাকে, ধরুন আপনি এফআইআই মানে ইউএস থেকে ইনভেস্টমেন্ট করছেন 100 টাকা, তো 100 টাকা আপনি ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করলেন। এবার আপনি ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করে ওই টাকাতে আপনি কিছুই করলেন না। সাপোজ মার্কেট আপনাকে রিটার্ন দিল না, 0% রিটার্ন দিল, আপনার টেনশন নেই কিছু। কিন্তু এইদিকে দেখছেন যে আপনার যে ইউএসডি আইএনআর সম্পর্কতে মানে 1 USD = 87 হয়ে যাচ্ছে, মানে আইএনআর প্রাইস দিন দিন বাড়তে থাকছে। তাহলে আপনার কী হবে? আপনার ঘরে বসে বসেই লস হয়ে যাবে। মানে আপনি যেই টাকাটা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করেছেন তার ভ্যালু যেমন ইউএসডির প্রাইস বাড়বে আর কি, সেরকম আপনার ভ্যালুটা অটোমেটিক ডাউন হবে। মানে মার্কেট আপনাকে রিটার্ন দেখ আর না দেখ, যেমন পার্সেন্টেজে ইউএসডি স্ট্রং হবে সেরকম আপনার মানে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছে আইএনআরের মধ্যে তাদের লস হতে থাকবে। তাই এক্স্যাক্টলি এই ইউএসডি আইএনআর সম্পর্কের কারণেও কিন্তু মার্কেট কারেক্ট করছে। এফআইআই এমন নয় যে মার্কেটের মধ্যে রিটার্ন পাচ্ছে না বলে সেল করছে। মেন কারণ হচ্ছে যে ইউএসডির প্রাইস দিন দিন বেড়েই যাচ্ছে, ইউএসডি ভ্যালুয়েশন দিন দিন হাই হতেই থাকছে এবং আমাদের ইন্ডিয়ান রুপিস দিন দিন ডিপ্রিসিয়েট হচ্ছে। এই ডিপ্রিসিয়েশনের কারণেই কিন্তু এফআইআই তার প্রফিট যা ছিল বুক করছে, কিংবা লসও যদি কিছু পরিমাণ থাকে সেটা বুক করে বেরিয়ে আসছে। যদি কিছুই না করে অটোমেটিক্যালি 4-5% লস হতে থাকবে, মানে তারা প্রত্যেক দিন চোখের সামনে লস দেখতে পাচ্ছে। আপনি যেমন দেখছেন যে এমনি করে প্রাইস বেড়ে যাচ্ছে, তাহলে এই যে কন্টিনিউয়াস বেড়েছিল আর কি, মানে আলটিমেটলি ইন্ডিয়ান রুপি উইক হয়েছিল, বেড়েছিল মানে উইক হয়েছিল। তো তখন কিন্তু কন্টিনিউয়াসলি মানে আলটিমেটলি ধরুন কেউ যদি কোনো এফআইআই যদি এই লেভেল থেকে এতদিন পর্যন্ত যদি হোল্ড করে থাকে, তাহলে তারা অলরেডি 2.4% লস হয়ে গেছে। তারা হাজার কোটি টাকার পোর্টফোলিও ম্যানেজ করে, এবার তাদের লস 2.4% লস মানে বিরাট বড় মাত্রায় লস। এই কারণে তারা সেল করছে। তো সেই সেলিংয়ের ফিগারটা কমতে হবে। আমরা যদি রেজাল্ট সিজনে যেহেতু রয়েছে রেজাল্ট দেখি, তাহলে দেখুন আমরা রেজাল্টের মধ্যে যেসব কোম্পানি রেজাল্ট পাবলিশ করেছে তার মধ্যে 2100 কোম্পানি পজিটিভ গ্রোথ দেখিয়েছে, 1700 কোম্পানি নেগেটিভ গ্রোথ এবং 167 নিউট্রাল। কিন্তু গ্রোথ কীরকম দেখিয়েছে দেখুন, গ্রোথ অপারেটিং প্রফিট 10% উপরে, খারাপ নয়, ভালো বলা যেতে পারে। এবিটটা গ্রোথ মানে যেটা প্রফিট গ্রোথ বলছে সেটা দেখুন 9.5, 10-এর উপরে থাকলে একটু বেটার বলা হয়, যেটা কিন্তু নেই। আর রেভিনিউ গ্রোথ দেখুন, মানে যারা গ্রোথ করছে তাদের ওভারঅল রেভিনিউ গ্রোথ দেখুন মাত্র 6%, একদম নেগলিজেবল গ্রোথ করছে। তো খুব একটা ভালোভাবে সাপোর্ট করছে, এই জন্য মার্কেটের ভ্যালুয়েশন হাই থাকার কারণেও এফআইআইরা সেলিং করছে। তো এটাই ভালো সুযোগ মার্কেটের মধ্যে একটা ভ্যালু ইনভেস্টমেন্ট করার, যখন মার্কেট একটু খারাপ সিচুয়েশনে রয়েছে। তো এই সিচুয়েশনগুলো যখন একটু ইম্প্রুভমেন্ট হবে, এটার জন্য হয়তো টাইম লাগতে পারে, একটু টাইম কারেকশান হতে পারে। মেবি মার্কেট থেকে গেল একই লেভেলে, কিন্তু টাইম কারেকশান হলো মার্কেটের মধ্যে, ওই 24,200, 300, 25,000-এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করলে, আগামী 1 মাসও ঘোরাফেরা করলো, টাইম কারেকশান হলো। তো আপনি এইসবের চিন্তা করবেন না। যদি লামসাম ইনভেস্টমেন্ট করার টাইম হয় এখন একটু করতে পারেন, এসআইপি অ্যামাউন্ট একটু বাড়াতে পারেন এই মুহূর্তে। তো এটা আমার ভিউ মার্কেটের প্রতি। সো এবার আমরা স্টকের ডিসকাশনে আসি। আমি একটা বিষয় বলে দিতে চাইবো যে আজকের ভিডিওতে যেই স্টক নিয়ে আমরা ডিসকাস করছি সেগুলো অনলি ফর স্টাডি পারপাসের জন্য। আমরা কোনো রকম স্টকের বাইং বা সেলিং রেকমেন্ডেশন একদম দিচ্ছি না। আপনি নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে অবশ্যই কথা বলে কোনো ডিসিশন নেবেন। আমরা আমাদের স্টাডি, আমাদের ভিউ আপনার সাথে ডিসকাস করছি। আপনি চাইলে এই একই রকমভাবে স্টাডি করতে পারেন। ইট ইজ অনলি ফর স্টাডি পারপাস। আমাদের ফার্স্ট স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে বিইএল। দেখুন এখানে আকবর হোসেন ইনি কোয়েশ্চেন করেছেন যে বিইএল এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন প্লিজ। সো আপনার রিকোয়েস্টে এটাতে আমরা 11টা লাইক দেখতে পাচ্ছি। তো আপনার রিকোয়েস্টে আমরা বিইএল এর অবশ্যই ডিসকাশন করব। তো চলুন, বিইএল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স। আমরা যদি বিইএল এর কোয়ার্টারলি রেজাল্ট দেখি তো লক্ষ্য করে দেখুন যে এটা সেলস কীরকমভাবে গ্রো করেছে। 3,100, 3,900, 4,000, 6,000, আবার 3,000 কমে গেল, মানে জুন 23-এ কমলো, আবার 4,000 বাড়লো, আবার 4,000 বাড়লো, তারপরে আবার 8,000। মানে কি এই জুন 23 এই জায়গাটা করে একটু ডামাডোল ছিল এই কোম্পানির সেলসে। কিন্তু এখানে প্রফিটের দিকে দেখে লক্ষ্য করুন, প্রফিট 1,300 কোটি টাকা থেকে 500 কোটি টাকা হয়েছে, কিন্তু প্রফিট কিন্তু আবার বাড়িয়ে নিয়েছে। মানে একটা বছরের মধ্যেই যেটা ডাউন হয়ে গেছিলো কোম্পানিটা সেটা কিন্তু আবার গ্রো করে গেছে। আর তারপরে কন্টিনিউয়াসলি দেখুন প্রফিট গ্রোই করছে, কন্টিনিউয়াসলি যত প্রফিট দেখুন গ্রো করছে। এবং জুন কোয়ার্টারের প্রফিট একটু খারাপ পারফর্ম করেছে, মানে 2,100 কোটি টাকা থেকে 900 কোটি টাকা হয়েছে। এখানে সেলসের দিকে লক্ষ্য করুন, সেলস 9,100 থেকে 4,100 হয়েছে। নর্মালি লক্ষ্য করে যদি দেখেন যে প্রত্যেকবার জুন কোয়ার্টারে কোম্পানিটা একটু খারাপ পারফর্ম করে,
যেমন ধরুন মার্চ থেকে জুনে এলো 4,000 কোটি টাকা, মানে 9,000 থেকে 4,000। তার আগে দেখুন 2024-এ মার্চ থেকে জুনে এলো 4,000, 8,000 থেকে 4,000। আবার দেখুন 2023-এ মার্চ থেকে জুনে এলো 6,000 থেকে 3,000। তো জুন কোয়ার্টার একটু নর্মালি এই কোম্পানিটা খারাপ পারফর্ম করে, তো এটা খুব একটা নেগেটিভ জিনিস নয়। নর্মালি কোনো একটা বিজনেসে কোনো একটা সাইকেল থাকে যেখানে তারা খারাপ পারফর্ম করে, এবং যারা লং টার্মে ধরে আছেন তাদের লক্ষ্য করুন 2014 থেকে যদি পরপর 10 বছর আমি চেক করি, এই কোম্পানিটা রেগুলারলি মানে 6,000 কোটি টাকা সেলস থেকে 23,000 কোটি টাকা সেলসে চলে এসেছে, মানে খুবই ভালো একটা পার্সেন্টেজে সেলস গ্রোথ করেছে। আর নেট প্রফিটে কিন্তু 900 কোটি টাকা থেকে 5,000 কোটি টাকার উপর প্রফিট গ্রোথ করেছে। তো খুব বেশি প্রবলেম আমরা বিএল এর মধ্যে দেখতে পাচ্ছি না। ইনভেস্টরও যদি দেখেন, প্রোমোটার তো আমাদের প্রেসিডেন্ট রয়েছেন, তো প্রোমোটার হোল্ডিং কিন্তু খুব বেশি কমেনি। এফআইআই হোল্ডিংও কিন্তু রিসেন্ট কোয়ার্টারে দেখতে পাচ্ছি বেড়েছে, ডিআইআই হোল্ডিং কিছুটা কমেছে, কিন্তু আমরা যদি পাবলিক হোল্ডিং দেখি 5% থেকে মোটামুটি 9% এসছে, এমন কিছু বেড়েছে বলে মনে হয় না। তো বিএল এর একটা গ্রোথ জার্নি আমরা লক্ষ্য করছি। তো বিএল খুব খারাপ পজিশনে কিন্তু নেই, যারা লং টার্মের অ্যাপ্রোচ রাখেন তারা বিএল এর মধ্যে স্টাডি করতে পারেন। তো চলুন আমরা নেক্সট স্টক নিয়ে ডিসকাস করবো। আমাদের নেক্সট স্টক হচ্ছে আরভিএনএল। এখানে মিস্টার মানিক কুমার বলেছেন যে আরভিএনএল নিয়ে কিছু বলুন, অনেক লস হচ্ছে, কি করব, অ্যাভারেজ প্রাইস 477। তো ঠিক আছে, আরভিএনএল নিয়ে আমরা ডিসকাস করব যে এটা হচ্ছে একটা রেলওয়ে স্টক, এটা বিভিন্ন রেলওয়ে সেকশন মানে রেলওয়ে মডার্নাইজেশন এটা কাজে লাগানো হয়। এখানে আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট চেক করি তাহলে দেখবো যে জুন 2022 থেকে 4,000, 4,900, 5,000, 5,700, 5,500 এরকম করে নর্মালি একটা গ্রোথ দেখিয়েছে, মানে নর্মাল গ্রোথ, মানে প্রত্যেক কোয়ার্টারে দেখবেন মোটামুটি সেমি গ্রোথ, খুব বেশি যে গ্রো করছে তা কিন্তু নয়। আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন আরভিএনএল-এর, তাহলে 6%, 7%, 6%, 5%, মাঝে কমেও গেছিলো, 4% হয়ে গেছিলো, কিন্তু জুন কোয়ার্টারে সব থেকে কম আরভিএনএল, মানে 1% অপারেটিং প্রফিট মার্জিন রেখেছে, মানে খুব বাজেভাবে পারফর্ম করেছে জুন কোয়ার্টারে। আর নেট প্রফিট যদি দেখেন, নেট প্রফিটে ওই মোটামুটি স্ট্যাগনেন্ট 2,900 থেকে ওই 4,500, মানে এমন যে বাড়িয়েছে গ্রো করেছে সেটা কিন্তু নয়। আপনাকে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম স্টক মার্কেট সবসময় একটা আপওয়ার্ড জার্নি ভালোবাসে, হয় সেলসকে বাড়তে হবে, প্রফিট মোটামুটি স্ট্যাগনেন্ট থাকলো, আর না হয় প্রফিটকে বাড়তে হবে, সেলস মোটামুটি স্ট্যাগনেন্ট থাকলো। কোনো একটা জিনিসকে আলটিমেটলি বাড়তেই হবে, একটা ফাস্ট গ্রো করবে, একটা স্লো গ্রো করুক, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আলটিমেটলি গ্রো করতে হবে, হয় সেলস না হয় প্রফিট। যদি দুটোই যদি স্ট্যাগনেন্ট থাকে তাহলে কিন্তু আপনার স্টকের মধ্যে ভালো রিটার্ন পাওয়া নর্মালি যায় না। এবার আপনি যদি প্রফিট অ্যান্ড লস দেখেন, যারা লং টার্মে হোল্ড করছেন তারা দেখবেন যে 3,000 কোটি টাকা থেকে 19,000 কোটি টাকা করে ফেলেছে, কিন্তু লাস্ট আপনি যদি 2020 থেকে দেখেন 14,000, 15,000, 19,000, 20,000, 20,000, 20,000, বিশেষ করে মার্চ থেকে, মানে মার্চের 2022 থেকে 19-20 এই চলছে, মানে লাস্ট 4 বছরে বিশাল পরিমাণ যে সেলস গ্রোথ করতে পেরেছে তা কিন্তু একদমই পারেনি। এটার পিছনে গভর্নমেন্টের কিছুটা রিজন, যে গভর্নমেন্ট এই মুহূর্তে আর বেশি স্পেন্ডিং করছে না এসব সেক্টরের মধ্যে, তার জন্য আমরা একটু ডাউনফল দেখতে পাচ্ছি এই সেক্টরে। আর আপনি যদি নেট প্রফিটও দেখেন, এই লাস্ট 4 বছর যদি লক্ষ্য করেন 1100, 1300, 1500, 1200, মানে মোটামুটি স্ট্যাগনেন্টই বলতে পারেন। টিটিএম বেসিসে মানে ট্রেলিং 12 মান্থ বেসিসে মোটামুটি 1200 কোটি টাকা। আর আপনি যদি এই মুহূর্তে ইনভেস্টারদেরকে দেখেন যে কত পার্সেন্টেজ ইনভেস্টার, প্রোমোটারের কাছে ভালো পরিমাণ স্টেক রয়েছে, কিন্তু এফআইআইয়ের কাছে দেখুন বেড়েছে, রিসেন্ট কোয়ার্টারে স্টেক বেড়েছে, কিন্তু লাস্ট কোয়ার্টারে যদি চেক করি 5% থেকে 4% হয়ে গেছে। আবার ডিআইএ দেখুন 6% থেকে 6.8%, ডিআইএ একটু বেড়েছে, কিন্তু যদি পাবলিক হোল্ডিং দেখেন, পাবলিক হোল্ডিং যে বিরাট পরিমাণ বেড়েছে এমন নয়। তো বিষয় হচ্ছে আপনাকে এই স্টকের মধ্যে আপনি যদি এখন থাকেন, যেহেতু লাস্ট 4 বছরে সেলস প্রফিট খুব বেশি গ্রো করছে না, তাই আপনার খুব বেশি হাই চান্সেস যে স্টকের মধ্যে আপনার যে প্রাইসের মধ্যেও গ্রো করার পসিবিলিটি কম। যদি স্টকটা আবার সেলস বাড়াতে লাগে, আবার প্রফিট বাড়াতে লাগে, তাহলে কিন্তু দেখবেন স্টকের মধ্যে মোমেন্টাম আসতে লেগেছে। দেখুন স্টকের মধ্যে সেলস রেগুলার হচ্ছে, প্রফিট হচ্ছে, এটা খারাপ নয়, কিন্তু স্টক মার্কেট স্ট্যাগনেন্ট জিনিস পছন্দ করে না। আপনি সাপোজ প্রত্যেক কোয়ার্টারে 200 কোটি টাকা সেল করছেন, প্রফিট করছেন মনে করেন 30 কোটি টাকা, তো প্রত্যেকবারই 200 কোটি টাকা সেল করছেন, 30 কোটি টাকা প্রফিট করছেন, স্টক মার্কেট কিন্তু আপনাকে ভ্যালুয়েশন দেবে না, যেই প্রাইস আছে সেই প্রাইসে থাকবেন, কারণ আপনি তো গ্রো করছেন না। আপনাকে আলটিমেটলি যদি আমরা প্রাইস বাড়াতে হয়, মানে মার্কেট প্রাইস যদি বাড়াতে হয়, আপনাকে যদি স্টক মার্কেটের মধ্যে ভালো পারফর্ম করতে হয়, তাহলে আপনাকে হয় সেলস না হয় প্রফিট অবশ্যই বাড়াতে হবে, কোনো না কোনো আগে গ্রো কিন্তু করতেই হবে। একটা একটু কম গ্রো করবে, একটা একটু বেশি গ্রো করবে, কিন্তু গ্রো করতেই হবে। তো আপনি আশা করছি এটা থেকে বুঝতে পারছেন যে এটাতে স্ট্যাগনেন্ট রয়েছে, তো একটু প্রবলেম লং টার্মের জন্য। এবার যদি গ্রো করতে লাগে তাহলে বেটার অপরচুনিটি রয়েছে, আর যেহেতু এখন গ্রো করছে না তাই প্রাইসের মধ্যে আপনি খুব বেশি মোমেন্টাম দেখতে পাচ্ছেন না। এরপরে মিস্টার সুশান্ত স্টুডিও বলছেন যে দাদা বাজাজ হাউসিং ফাইন্যান্স আমি 179 টাকায় কিনে ফেসে গেছি, তো কী করবো বলুন। আলটিমেটলি উনি জানতে চাইছেন যে বাজাজ হাউসিং ফাইন্যান্স সম্বন্ধে। তো চলুন আমরা বাজাজ হাউসিং ফাইন্যান্সের ফান্ডামেন্টাল ডিসকাস করি। দেখুন প্রথমে আমরা চলে আসবো কোয়ার্টারলি রেজাল্ট। আচ্ছা আমি খুব বেশি জিনিস ডিসকাস করছি না, কেন কি খুব বেশি জিনিসের প্রয়োজন নেই, সব কিছু বুঝতে গেলে ভিডিও লম্বা হবে। আমি একটা জিনিস আপনাকে দেখাতে পারি এখানে, যে দুটো জিনিস আমি আগেরটাই বললাম না। দেখুন ভারত ইলেকট্রনিক্স আপনি যদি লক্ষ্য করেন ডেট টু ইকুইটি 0 রয়েছে। আপনি যদি আবার
রেল বিকাশও দেখেন তাহলে এখানে ডেট টু ইকুইটি রয়েছে 0.57, যেগুলো কমফর্টেবল। ডেট টু ইকুইটি একটু দেখে নেবেন। কিন্তু বাজাজ হাউসিং ফাইন্যান্সে আপনি যদি ডেট টু ইকুইটি দেখেন তাহলে দেখেন 4.1। এবার আপনি চমকে যাবেন, অনেকে ডেট টু ইকুইটি দেখে যে খুব বেশি ডেট, 1-এর উপর ডেট মানে আমরা খারাপই মনে করি। অ্যাকচুয়ালি খারাপ নয়। যেসব কোম্পানি লোন দেয় বা ফাইন্যান্স বিজনেসের সাথে যুক্ত, যদি আপনি কোনো ব্যাংকের চেক করেন তাহলে দেখবেন যে তাদের ডেট টু ইকুইটি রেশিও সবসময় বেশি আছে, কারণ তাদের কাজই হচ্ছে লোন দেওয়া। তাই আপনি যদি ডেট টু ইকুইটি দেখেন এখানে ব্যাংকিং সেক্টরে বা কোনো ফাইন্যান্স সেক্টরে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কনফিউজ হয়ে যাবেন। তো ফাইন্যান্স কোনো স্টকের মধ্যে ডেট টু ইকুইটি রেশিও একদম অ্যাভয়েড করে দেবেন। তো চলুন আমরা বাজাজ হাউসিং ফাইন্যান্স একবার দেখে নিই কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্টে আমরা যদি রেভিনিউ চেক করি তাহলে দেখবো 1500, মানে 2023 থেকে আমরা দেখছি 1500, 1700, 1900, 1900, 2000, 2400, 2400, 2500, 2600। খুব যে বেশি বাড়িয়েছে তা বলবো না, কিন্তু হ্যাঁ গ্রো করছে, গ্রোথ ফেজে রয়েছে। আর আপনি যদি প্রফিট দেখেন তাহলে 300, 400, 400, 400, 300 কমে গেল 2024 মার্চে, 2024 কমে গেল আবার 480, 500, 580। তো খুব বেশি যে গ্রো করছে তা নয়, অ্যাভারেজ গ্রোথ আপনি বলতে পারেন এটাতে। আর এনপিএ যদি চেক করেন, মানে নন পারফর্মিং অ্যাসেট, যেটা নর্মালি কোনো রকম ফাইন্যান্স স্টকের মধ্যে দেখা হয় বেশি, যে অ্যামাউন্টটা এখন আর এনপিএ হয়ে গেছে, যেটার কাজ করছে না বা তার থ্রুতে আপনি ওই টাকাটা রিকভার হচ্ছে না অ্যাকচুয়ালি, তো সেটা সেই স্টকের জন্য খুবই খারাপ হয় নর্মালি। তো এনপিএ দেখি কত পার্সেন্টে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এনপিএ ওই 0.13 থেকে 0.11 দেখতে পাচ্ছি, এমন কিছু বেশি নয়, খুব বেশি প্রবলেমেটিক এনপিএ এখানে নয়। আর আপনি যদি লং টার্ম দেখেন তো লং টার্ম দেখেন 2020 থেকে 2600, 3000, 3700, 5000, 7000, 9000। আর প্রফিটও দেখবেন যদি লং টার্মে দেখেন তাহলে প্রফিট কিন্তু গ্রো করছে। তো লং টার্ম ভিউ যদি দেখেন, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনি লং টার্ম ভিউ দেখতে পারবেন। আর কোয়ার্টারলি স্টেটমেন্টে আপনি মোটামুটি সুইং ট্রেডিংয়ের ভিউ দেখতে পারবেন বা শর্ট টার্ম ভিউ দেখতে পাবেন। তো শর্ট টার্ম ভিউয়ে স্টকের মধ্যে একটু স্ট্যাগনেন্ট রয়েছে, লং টার্ম ভিউয়ে এই স্টকের মধ্যে খুব বেশি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। তাই যেহেতু একটা প্রাইস কারেকশন এই মুহূর্তে রয়েছে বা প্রাইস কারেকশনের মধ্যে রয়েছে, দেখুন এটা মার্কেটের নেচার, মার্কেট কোনো না কোনো সময় প্রাইস কারেকশন করবে। কিন্তু আপনি যদি লং টার্ম ভিউ রাখেন তো লং টার্ম ভিউয়ে খুব বেশি প্রবলেম আমরা এখানে ফান্ডামেন্টাল ওয়াইজ দেখতে পাচ্ছি না। আর আপনি যদি ইনভেস্টারদেরকেও চেক করেন এই মুহূর্তে, তো প্রোমোটার একদম পারফেক্ট রয়েছে, এফআইআইডিআই সেটাও পারফেক্ট রয়েছে। যদিও আমরা যদি চেক করি যে এফআইআই 1.68 থেকে কিন্তু কমিয়েছে তার স্টেক, 1.4 চলে আসছে 1.12 থেকে। আর ডিআই যদি দেখেন 1.8 থেকে এখানেও কমিয়েছে, তো এটা কিন্তু একটা নেগেটিভ সাইন। পাবলিক হোল্ডিং রিসেন্টলি পাবলিক হোল্ডিং 7.63 থেকে এটা বেড়ে 9.61 হয়েছে। দেখুন পাবলিক হোল্ডিং খুব বেশি বেড়েছে এমন নয়, কিন্তু যেটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে এফআইডিআই হোল্ডিং কিন্তু কমেছে, এই কারণে আপনি স্টকের মধ্যে একটু ফল দেখতে পাচ্ছেন। তো বিষয় হচ্ছে মানে এফআইডিআই হোল্ডিং একটু ইমপ্রুভ হলে বেটার, কিন্তু এখন অবধি সেলস প্রফিটের মধ্যে আমরা কিন্তু খুব বেশি প্রবলেম দেখলাম না। যেহেতু এফআইরা সেল করছে, ডিআইরা সেল করছে, তাই আপনি স্টকের মধ্যে মোমেন্টাম একটু ডাউন হতে দেখতে পারেন। যারা লং টার্ম হোল্ড করছেন তারা আপনারা নিজেদের মতো করে ডিসিশন নিতে পারেন। এবার চলুন আমরা আরও একটা স্টক নিয়ে ডিসকাস করি। এরপরে হেলথ কেয়ার সুস্বাথা এই ইউটিউব চ্যানেল থেকে একটা কমেন্ট এসেছে, যেখানে লিখেছে যে এনএসডিএল, সিডিএসএল আর বিএসসি নিয়ে ডিসকাস করুন। তো আপনি গত ভিডিওতে এই কমেন্টটা করেছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে গত ভিডিওতে আপনি আরেকবার চেক করে নিন যে এনএসডিএল, সিডিএসএল আমি অলরেডি ডিসকাস করেছি। তো এই মুহূর্তে যেহেতু আমি বিএসসিটা ডিসকাস করেছি, আমি বিএসসি আজকে আপনার সাথে ইনডেপথ অ্যানালাইজ করবো। চলুন আমাদের নেক্সট স্টক হচ্ছে বিএসসি। বিএসসিতে দেখুন ডেট টু ইকুইটি রেশিও 0 রয়েছে। আর আপনি যদি কোয়ার্টারলি রেজাল্ট চেক করেন তাহলে দেখবেন 193, 200, 200 একটু বাড়ছে, 300, 400, 500, 600, 800 গ্রো করছে। কিন্তু জুন কোয়ার্টারও কিন্তু 900। আর আপনি যদি নেট প্রফিট চেক করেন 40, 29 কমে গেল, এতে 48, 79, 89, 400, 100 মানে এরকম করে পারছে। এই লেভেলে মোটামুটি জুন 23-এ পিক করেছিল, প্রফিটের পিক হয়েছিল কিন্তু জুন 23-এ। কেন? কারণ এখানে দেখুন জুন 23-এ আদার ইনকাম ছিল। আদার ইনকাম কি? কোনো এক্সেপশনাল আইটেম, মানে এই মুহূর্তে বিএসসিতে কোনো রকম সেলিং এসেছে, কোনো ল্যান্ড। নর্মালি এক্সেপশনাল আইটেম কী ধরনের হয় একটু বুঝিয়ে দিই, যারা এই বিষয়টা জানেন না তারা আমার ফান্ডামেন্টাল ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। আমি ওখানে ফান্ডামেন্টালে ইন ডেপথ ডিসকাস করেছি এবং নর্মাল ফান্ডামেন্টাল ডিসকাস করিনি। আমি আপনাকে এটা দেখিয়েছি যে বিভিন্ন স্টককে, প্রত্যেকটা স্টক ডিফারেন্ট ক্যাটাগরি ফলো করে, আমি বিভিন্ন ক্যাটাগরি থেকে স্টক নিয়ে আমাকে দেখিয়েছি। কোনো সাইক্লিক্যাল ক্যাটাগরি, কোনো গ্রোথ ফেজের ক্যাটাগরি, কোনো স্ট্যাগনেন্ট ক্যাটাগরি, সব কিছু থেকে, মানে লস মেকিং যে স্টক রয়েছে সব কিছু থেকে আমি কিন্তু ফান্ডামেন্টাল আলোচনা কিন্তু করেছি। তো আপনি অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করুন, তাহলে ফান্ডামেন্টাল ডিসকাশন করতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত ইনভেস্টমেন্ট শুরু করেননি তাদেরকে বলবো যে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করছেন কিন্তু কোনো
কোনো ইনভেস্টমেন্ট করছেন না। দেখুন আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে অ্যাকাউন্ট ওপেন করে আপনি কী করবেন? আমি সবসময় আপনাকে বলি যে মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আপনি যখন ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন তখন আপনার হ্যাবিট ক্রিয়েট হবে। আমি নিজে পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি, তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি। অ্যাঞ্জেল ওয়ানের খুব কম পরিমাণ গ্লিচ রয়েছে, প্রচুর ফিচার্স রয়েছে। আপনি চাইলে স্টকের টেকনিক্যাল ডেটা চেক করতে পারবেন, ফান্ডামেন্টাল ডেটা চেক করতে পারবেন, এসআইপি করতে পারবেন মিউচুয়াল ফান্ডের মধ্যে, বা আপনি স্টকের মধ্যেও কিন্তু এখান থেকে এসআইপি করতে পারবেন। তাই একদম দেরি না করে অবশ্যই যান ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে, উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। দেখুন ইনভেস্টমেন্ট যদি শুরু না করেন তাহলে এরকম ভিডিও দেখতে থাকবেন, আজ করি কাল করি করে ভুলে যাবেন। 5 মিনিট লাগবে, অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট মানে আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। 500 টাকাও যদি আপনি ইনভেস্টমেন্ট অ্যাড করেন তাহলে আপনার মনে হবে যে না, এখানে আমাকে ইনভেস্ট করতে হবে, টাকা জমাতে হবে। তাই আপনার মধ্যে একটা সাইকোলজিক্যাল ভিউ ক্রিয়েট হবে ইনভেস্টমেন্ট করার। তাই একদম যান, অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো চলুন, আমরা এখানে কি দেখতে পেলাম, যেখানে আদার ইনকামের মধ্যে 430 কোটি রয়েছে। এটা কি থেকে হতে পারে? যে কোনো কোম্পানি তার ল্যান্ড সেল করলো বা কোথাও কোনো প্রপার্টি রয়েছে সেটা সেল করলো, সেটা আদার ইনকামের মধ্যে পড়ে। এই 400 কোটি টাকা তাই আমরা বাদই দেবো এখান থেকে, মানে খুব বেশি এখানে প্রফিট করেনি, তো 400 কোটি টাকা আমরা এখানে বাদ দেবো, এটাকে ধরবো না। কিন্তু এখানে দেখুন, এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখুন 300 কোটি টাকার প্রফিট করেছে, কিন্তু আদার ইনকাম দেখুন 30 কোটি টাকা, খুব বেশি প্রবলেমেটিক নয়। আপনি যদি দেখেন যে ওভারঅল 400 কোটি টাকার প্রফিট করছে, কিন্তু আদার ইনকাম 430 কোটি টাকা, 440 কোটি টাকার প্রফিট, 430 কোটি টাকা আদার ইনকাম, তাহলে কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করবো। মানে এই সময় ভালো প্রফিট করেনি, মানে এটাকে বুঝতে হবে আপনাকে যে এটা অ্যাকচুয়াল অপারেশনাল অ্যাক্টিভিটি থেকে কিন্তু প্রফিট নয়। প্রফিট কোথায়? প্রফিট দেখুন এখানে 346 কোটি টাকার প্রফিট করেছে, কিন্তু আদার ইনকাম কত? আপনার 30 কোটি টাকা। কোনো প্রবলেম নেই এখানে খুব বেশি প্রবলেম নেই। লক্ষ্য করবেন যে আদার ইনকাম কেমন করছে, মানে যেই প্রফিটটা সে করছে সেটা কি আদার ইনকাম থেকে আসছে, এটাও কিন্তু লক্ষ্য করে নিতে হবে আপনাকে। আর আমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখি, মানে যেটা লং টার্ম ভিউ, সেখানে দেখবেন 2014 থেকে 400 থেকে বাড়তে 3000-এ চলে আসছে, মানে ভালো রকম সেলস গ্রোথ কিন্তু করেছে বিএসসি। আপনি অলরেডি জানেন যে বিএসসি এনএসসি নিয়ে খুব ঝামেলা চলছিল যে কার এক্সপায়ারি কার আগে আসবে, তো আলটিমেটলি এনএসসি এক্সপায়ারি আগে এলো, কিন্তু তাও বিএসসি কিন্তু ভালো পারফর্মিং করছে এবং সেলস কন্টিনিউ গ্রো করছে। আলটিমেটলি দুটোই আমাদের এক্সচেঞ্জ, এখানে ডুওপলি চলছে। সো এনএসসি পাশাপাশি থাকা সত্ত্বেও বিএসসি কিন্তু ভালো রকম গ্রো করছে, এটা আমরা দেখতে পেলাম। আর আমরা যদি প্রফিটও দেখি, এখানে লং টার্ম প্রফিট 160 থেকে বাড়তে এটা 1300 কোটি জায়গায় পৌঁছেছে, যেটা কিন্তু খুব ভালো সাইন বলা যেতে পারে। আর আপনি যদি ইনভেস্টার দেখেন তাহলে দেখবেন ইনভেস্টার 16% রয়েছে এফআইআর কাছে। এফআই কিন্তু রিসেন্ট কোয়ার্টারে বাড়িয়েছে। আপনি যদি লক্ষ্য করেন 12% থেকে বাড়তে 16% নিয়ে গেছে, মানে আলটিমেটলি ছিল কত 10%, এখান থেকে কিছু কমিয়েছিল 12%, 13%, এমনি করে আলটিমেটলি কিন্তু যদি লক্ষ্য করেন ওভারঅল বাড়িয়েছে। আর ডিআই কিন্তু দেখুন, ডিআইয়ের প্রথমে এখানে 12% ছিল, তারপর কমিয়ে দিল 2022-এ, তারপর কন্টিনিউয়াসলি কিন্তু বাড়িয়ে সেই আবার 12%-এ ফিরিয়ে নিয়ে গেছে। পাবলিক হোল্ডিং কিন্তু একটু বেশি রয়েছে, রিসেন্টলি একটু কমেছে, কিন্তু ওভারঅল 60% থেকে কমতে 48% কমেছে। পাবলিকরা এই স্টকের মধ্যে ইন্টারেস্টেড, তার জন্য এটা পাবলিক হোল্ডিং বেশি রয়েছে। তো কোম্পানি যদি গ্রো করে, আলটিমেটলি কেউ হোল্ডিং আর দেখে না। কোম্পানি যদি গ্রো করে, কোম্পানি যদি সেলস প্রফিটে ইম্প্রুভ করে, তো স্টকের মধ্যে আমরা রিয়াকশন দেখতে পারি, যেটা কিন্তু বিএসসিতেও দেখতে পাচ্ছি। যখন বিএসসির গ্রোথ স্ট্যাগনেন্ট হয়ে যাবে, যখন গ্রো করতে পারবে না, তখন কিন্তু এগুলোও খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। তাই গ্রোথ ফেজে যেহেতু রয়েছে তাই প্রবলেম নেই, কিন্তু যদি গ্রোথ ডাউন হয়ে যায় তাহলে এগুলোও প্রবলেম। তো এবার আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল স্টক নিয়ে ডিসকাস করবো। মিস্টার সঞ্জীব ভৌমিক লিখেছেন যে ভিডিওগুলোতে খুব ভালো অ্যানালাইসিস করেছেন, থ্যাংক ইউ। কল্যাণ জুয়েলার্স পড়লো কেন? আগামী দিনে কী সিদ্ধান্ত নেব? আমার অনেকগুলো টাকা এই স্টকে ইনভেস্টমেন্ট করা আছে, যদি বলেন খুব ভালো হয়। অবশ্যই বলবো আমি কল্যাণ জুয়েলার্স নিয়ে। তো আমাদের নেক্সট স্টক হচ্ছে কল্যাণ জুয়েলার্স। কল্যাণ জুয়েলার্সের মধ্যে ডেট টু ইকুইটি যদি দেখেন তাহলে দেখবেন 1.03। তো ডেট টু ইকুইটি খুব বেশি প্রবলেমেটিক নয়, 1.03 ঠিক আছে। 1-এর কম থাকলে খুব ভালো, কিন্তু যে 1-এর বেশি থাকলে যদি কোম্পানি গ্রো করতে পারে তাহলে খুব বেশি প্রবলেমেটিক নয়। মনে করুন আপনি গ্রো করছেন, গ্রোথ ফেজে রয়েছেন, তাহলে আপনাকে লোনও বেশি তুলতে হবে। তো নর্মালি বলে যে 1-এর নিচে থাকলে বেটার, কিন্তু যদি কোম্পানি গ্রোথ ফেজে থাকে তখন লোন নিতে হয়। সিচুয়েশান বুঝতে হবে আপনাকে, যে কোনো থাম রুল নেই এরকম যে 1%-এর নিচে থাকবে তবেই বেটার, 1% উপরে হলে বেটার নয়, এরকম কোনো থাম রুল নেই। আপনাকে সেন্স বুঝতে হবে যে কোম্পানি গ্রো করছে কি গ্রো করছে না। যদি দেখেন যে কোম্পানি সেলস করতে পারছে না, প্রফিট করতে পারছে না, অথচ তার ডেট টু ইকুইটি রেশিও বেড়েই যাচ্ছে, তাহলে কিন্তু বিরাট প্রবলেম। অবশ্যই সেই স্টক থেকে বেরোনো দরকার তখন। তো আমরা এটা তো দেখবো যে এই স্টকের মধ্যে কী রয়েছে। কোয়ার্টারলি আর্নিংস একবার চেক করি। কোয়ার্টারলি এখন 3300, 3400, 3800, আবার 3300, মার্চে একটু কমে গেল, আবার জুন বাড়লো 4000, 5000, 4000, এরকম করে কন্টিনিউয়াসলি আমরা দেখছি, কিন্তু গ্রোথ ফেজের মধ্যে রয়েছে। কোনো কোয়ার্টারে কমে, কোনো কোয়ার্টারে বাড়ে, আলটিমেটলি বাড়ে। আর নেট প্রফিট যদি চেক করি 100 থেকে বাড়তে 100 200-এ গেছিলো,
188, একটু ভোলাটাইল প্রফিট এখানে। তো স্টকও ওই জন্য একটু ভোলাটাইলও ছিল মাঝখানে। আর আপনি যদি প্রফিট অ্যান্ড লস দেখেন, যারা লং টার্ম ভিউ রাখছেন, 2018 10,000 কোটি টাকা থেকে বাড়াতে 25,000 কোটিতে, মানে ডাবল করে নিচ্ছে। আর এখানেও আপনি যদি নেট প্রফিট চেক করেন, 2018-তে আপনার 141 কোটি টাকা থেকে বাড়াতে 700 কোটি টাকায় পৌঁছেছে। তো লং টার্ম ভিউ কিন্তু খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না। এবং আপনি যদি স্টকের অ্যানালাইজ করেন, যদি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি করেন, তা দেখবেন যে খুব ভালো একটা লেভেলে এই মুহূর্তে কনসলিডেট করছে। যারা এখন অব্দি স্টকটা হোল্ড করছেন, সেলস লেভেলে খুব বেশি প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। প্রফিট লেভেলেও একটু দেখুন ভোলাটাইল এই স্টকটা, মানে যারা ভোলাটিলিটি সহ্য করতে পারবেন না, সেলসের এত ভোলাটিলিটি দেখতে পারবেন না, তারা রিসেন্ট নিতে পারেন, কিন্তু খুব বেশি ভোলাটাইল এই স্টকটা। আর ইনভেস্টার যদি চেক করি, দেখবেন প্রোমোটার কিন্তু 60 থেকে 62% স্টেক নিয়েছে। আপনি একটা ইউনিক জিনিস লক্ষ্য করুন, যদি আমরা ইয়ারলি বেসিসে চেক করি, দেখুন 2021-এ প্রমোটার 60%, 2022-এও 60, 2023-এও 60, 2024-এও 60, 2025-এ কিন্তু 62, 2025-এর জুনেও 62। তাহলে দেখুন যে প্রোমোটার কিন্তু লাস্ট এক বছরে তার স্টেক 2.8%, মানে 2.2%-এর ধারে কাছে বাড়িয়েছে। এটা আমরা ফার্স্ট টাইম দেখলাম এই সমস্ত স্টকগুলোর মধ্যে। মনে রাখবেন যে যেই স্টকের প্রোমোটার ইনক্রিজ করে স্টেক, প্রোমোটার মানে কি, ধরে রাখুন যে কোম্পানির মধ্যে সবথেকে বেশি স্টেক তারই রয়েছে, মানে তার যদি লস হয় তাহলে তার সবথেকে বেশি লস হবে, যদি প্রফিট হয় তারও সবথেকে বেশি প্রফিট হবে। তো প্রোমোটারের যখন কনফিডেন্স হাই থাকে, তখন প্রোমোটার কী করে জানেন, তখন প্রোমোটার তার স্টেক বাই করতে লাগে। মানে এফআইআই হোক, ডিআই হোক বা পাবলিকদের কাছে হোক, প্রোমোটার কিন্তু স্টেক তুলতে লাগে। মানে প্রোমোটার জানে এই স্টকের মধ্যে তার কনফিডেন্স রয়েছে, এই কোম্পানির মধ্যে তার কনফিডেন্স রয়েছে। প্রোমোটার যখন কোনো স্টকের মধ্যে স্টেক বাড়াবে, তখন প্রোমোটারের কনফিডেন্স কিন্তু এখানে শো করে। আর এফআইআই যদি হোল্ডিং চেক করেন, তাহলে মাঝে 4% থেকে 3, আবার 29% বেড়েছিল, 21%, 16%, 16%। লাস্ট 2 বছরে আমরা দেখছি 21 থেকে 16 হলো, কিন্তু ডিআই এখানে দেখুন 11 থেকে জাস্ট একটু বেড়েছে, মানে 2% বেড়েছে। আর পাবলিকদের কাছে যে হোল্ডিং ছিল 33% থেকে কমতে কমতে 7%-এ গেছে, যেটা কিন্তু খুব ভালো জিনিস। পাবলিকদের কাছে হোল্ডিং কমছে, এফআইডিআইয়ের কাছে মোটামুটি একই রকম পজিশনে, একটু কম বেশি 1-2% চলছে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা প্যারামিটার, প্রোমোটার হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে। তো এই স্টকটার দিকে বিশেষ নজর রাখুন যে কী রকম এর ফান্ডামেন্টাল চেঞ্জেস ইন ফিউচার হচ্ছে এবং কী রকম এর টেকনিক্যাল চেঞ্জেস ইন ফিউচার হচ্ছে। তো এটাতে বিশেষ নজর আপনি দিন। সো আশা করছি স্টক রিলেটেড এই ডিসকাশন আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করেও জানাবেন যে কেমন লেগেছে আপনার, এবং অবশ্যই নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করে দেবেন। চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা চান যে তাদের স্টকগুলোর ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি নেক্সট ভিডিওতে করি, তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্টে যান এবং সেখানে আপনার স্টকের ডিসকাশন আপনি লিখুন যে আমি এই স্টক নিয়ে ডিসকাস চাই নেক্সট ভিডিওতে। সেই কমেন্টের মধ্যে যদি সবথেকে বেশি লাইক পড়ে, তাহলে অবশ্যই আমি সেই স্টক নিয়ে ডিসকাস করবো। দেখুন অনেকগুলো স্টক থাকলে ডিসকাস করা পসিবল হয় না একসাথে সব। আমি চেষ্টা করছি যে প্রত্যেক সপ্তাহে মিনিমাম 5টা করে স্টক ডিসকাস করার। এরপর থেকে চেষ্টা করছি যে ভিডিও হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু আমি আপনারা যদি রিকোয়েস্ট করেন যে ভিডিও বড় হোক, কোনো প্রবলেম নেই, আমরা দেখব, তাহলে আমি অবশ্যই 5টারও বেশি স্টক নিয়ে নেক্সট ভিডিও থেকে ডিসকাস করব। আর অবশ্যই ফান্ডামেন্টাল ডিসকাস করব, টেকনিক্যাল একদম নয়। টেকনিক্যাল আপনি নিজে চাইলেও ডিসকাস করতে পারবেন। আপনি আমার টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিও দেখতে পারেন। আমি অনেকগুলো টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেডিং নিয়ে ভিডিও বানিয়েছি, সেখানে আমি দেখিয়েছি কীভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়। আপনারা যদি চান যে সেপারেট একটা টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে ভিডিও বানাই, সেটাও আমি বানিয়ে দেবো। আমার রিসেন্টলি একজনের সাথে পরিচয় হয়, তিনি আমার সাবস্ক্রাইবার। তিনি আমাকে বললেন যে আপনার ভিডিও আমি রেগুলার দেখি, কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করিনি। তো আমি ওনাকে এটাই বোঝালাম যে আপনি আমার ভিডিও রেগুলার দেখছেন কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করেননি, এটা আমার খুবই খারাপ লাগছে। দেখুন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট বানানো, ফাইন্যান্সিয়ালি ফ্রি বানানো। আমি স্টক মার্কেটে আমার লাইফের লার্নিং আপনার সাথে শেয়ার করি। সো আপনি যদি আজকে ভিডিও দেখতে থাকেন, দেখতেই থাকবেন, আজ করি কাল করি করে শেষ হয়ে যাবে আজকাল। সো যান এখনই ডেসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ান লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন, ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং এই প্রসেসটা অনলি 5 মিনিটের প্রসেস। আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। তাই যান, দেরি না করে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। আর স্টক মার্কেটে যখন ফল হবে তখন ভয় পেয়ে যাবেন না, তখন সবসময় অপরচুনিটি খুঁজুন। মনে রাখবেন বড় বড় ইনভেস্টর যারা রয়েছে, তারা বিভিন্ন স্টক মার্কেটের ফলের মধ্যে বা ক্র্যাশের মধ্যে অপরচুনিটি খোঁজে। তাই আপনিও ইনভেস্টারের মাইন্ডসেটে শিখুন। আপনি কি আজকে স্টকের মধ্যে ইনভেস্ট করে কালকেই প্রফিট চান? সেটা চাইলে আপনি সুইং ট্রেডিং করতে পারেন। তাই সবসময় পতনকে কাজে লাগান। আর আজকের ভিডিওতে আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাডিশন করতে পারি, ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।